নমস্কার, দেখছেন এবিপি আনন্দ। আপনাদের সঙ্গে আমি কুসুমিতা। শুরু করছি আনন্দ সকাল। গতকাল ছিল বিশ্ব মানবাধিকার দিবস, কিন্তু সেই দিনটাও বাদ গেল না। গত পরশু বিদেশ সচিব পর্যায়ের বৈঠক হলো ভারত বাংলাদেশ, আর 24 ঘন্টাও কাটলো না, তারপরে কিন্তু নতুন করে হিংসা ছড়ালো বাংলাদেশের একাধিক জায়গায়। সেই ছবি, সেই ভাইরাল হওয়া ভিডিও আপনাদের দেখাবো। কাতর আরতি বাংলাদেশের মানুষজনের। এখনো পর্যন্ত চাপের মুখে কিছু গ্রেফতারির ঘটনা ঘটেছে বাংলাদেশে, কিন্তু সামগ্রিক ছবিটা অশান্তির একই রকম রয়ে গিয়েছে। আজকে আখাউড়া সীমান্ত পর্যন্ত আগরতলায় লং মার্চের ডাক দেওয়া হয়েছে বিএনপির পক্ষ থেকে। বাংলাদেশ সরকারের ভূমিকাটা কি? আর অন্যদিকে অবশ্যই আরজিকর কাণ্ড, গতকাল 1 মাস পরে যার শুনানি ছিল সুপ্রিম কোর্টে, এর পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে 3 মাস পরে। নির্যাতিতার পরিবার স্বাভাবিকভাবেই হতাশ। আলোচনা করবো যারা রয়েছেন। প্রথমে পরিচয় করিয়ে দেবো। সমীর চট্টোপাধ্যায় রয়েছেন তন্ময় মুখোপাধ্যায়, চয়ন ভট্টাচার্য রয়েছেন এবং প্রাক্তন আইবি কর্তা গদাধর চট্টোপাধ্যায়। সবাইকে স্বাগত জানাই আলোচনায়। সোমবার আমরা সকলেই অপেক্ষা করেছিলাম দুদেশের বিদেশ সচিব পর্যায়ের যে বৈঠক হবে সেখান থেকে কি বার্তা উঠে আসে। ভারত অবশ্যই নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছে। প্রতিবেশী হিসাবে তারা যে বন্ধুত্বপূর্ণ আলোচনা কিন্তু একেবারে ইতিবাচক এবং গঠনমূলক, তা স্পষ্ট। কিন্তু 24 ঘন্টাও কাটলো না, নতুন করে হিংসা ছড়ালো বাংলাদেশে। একেবারে ঢাকার উত্তরায়, সেখানে ইসকনের এক সদস্যকে বেধড়ক মারধর। আমরা কি দেশের মধ্যে সারা বছর এইভাবে হিন্দু বলে নির্যাতিত হতে থাকবো? শুধু আমাদের হিন্দুদের জন্য কি দেশে কোনো আইন নাই, আদালত নাই? আমাদের দেশে কি কোনো বিচার পাবো না আমরা? আমার মোবাইল দিয়ে গেছে, মানুষজন বাইরে থেকে না আসতো আমাকে তারা মেরেই দিত। এই যে টিস্যু, রক্তের টিস্যু গুলা, পুলিশ কমপ্লেন করতে, পুলিশ কমপ্লেনও তারা করতে দিচ্ছে না আমাকে। এর আগে ওই ছেলেটা আমাকে মারতে চাইছে, আমি হিন্দু বলে ঠিক আছে আমাকে মেরে দিবে। এতগুলা ছেলে পেলে আমাকে মারলো, মাথা ফাটাইলো, হাত পা ভেঙে দিল, এই পিছনে রড দিয়ে পাইলাইলো। এমন ভাবে মারলো আমারে। আমরা কি দেশের মধ্যে সারা বছর এইভাবে হিন্দু বলে নির্যাতিত হতে থাকবো? শুধু আমাদের হিন্দুদের জন্য। বিশ্ব মানবাধিকার দিবসে এই ছবি দুর্ভাগ্যজনক, এমনটাই বলছেন কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস। আমি একটা সোশ্যাল মিডিয়াতে দুটো ভিডিও দেখলাম, যেখানে বলা হচ্ছে কি আমাদের ইসকন কংগ্রেগেশন ভক্তকে মারধর করা হয়েছে। তো এটা খুব আনফর্চুনেট, কেন কি আজকে হিউম্যান রাইটস দিন আছে, আর এরকম খবর পেলেই এটা কিরকম লাগে। হিউম্যান রাইটস দিনের আমরা তো 100 দিন থেকে দেখছি কি বাংলাদেশে কি ঘটিত হচ্ছে। ওটাই আমি টুইট করেছি কি ইউনাইটেড নেশন হিউম্যান রাইটস, আজকে তো অন্তত আপনারা জাগুন, আজকে তো হিউম্যান রাইটস দিন আছে। বাংলাদেশ সরকার কিন্তু বারবারই বলছে যে ইসকনের প্রতি তাদের কোনো বৈরিতা নেই, ইসকনকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা তাদের নেই। কিন্তু মৌলবাদীরা যারা এই মুহূর্তে বাংলাদেশের অভ্যন্তরে ডেরা বেঁধে রয়েছে, এই মুহূর্তে গোটা নিয়ন্ত্রক যারা, তারা কিন্তু সেই ইসকনকে মুছে ফেলার ডাক দিচ্ছে ক্রমাগত। ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। এইভাবে ইসকন মারছে, ইসকনের ওই পান্ডাগুলোকে ওইভাবে কোপানো, এখন অস্ত্র হাতে নিতে হবে। মিস্টার চট্টোপাধ্যায়, পরশু যখন বিদেশ সচিব পর্যায়ের বৈঠক হলো, তখনই আমরা দেখলাম যে বাংলাদেশের পক্ষ থেকে যেটা বলা হলো যে একেবারেই যা হচ্ছে তাদের অভ্যন্তরীণ বিষয়, হয় সেটা পলিটিক্যাল, না হলে সেটা পার্সোনাল, এবং সেখানে দিল্লি যেন হস্তক্ষেপ না করা হয় তারা সেটা কিন্তু সতর্ক করে দিয়েছেন। কিন্তু গতকালও নতুন করে যে হামলার ঘটনা ঘটছে, এবং এক জায়গায় নয়, বাংলাদেশ জুড়ে, চট্টগ্রাম, একাধিক জায়গায় কিন্তু এই হামলার ঘটনা, সবকটাই কি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়? দেখুন, আমরা আমাদের বার্তা পয়েন্ট ব্ল্যাঙ্ক ওদের দিয়েছি, এবং আমরা পিপলস ওরিয়েন্টেড রিলেশনশিপ চাই উইথ বাংলাদেশ, এবং আমরা এটাও দাবি করেছি যে সংখ্যালঘু হিন্দু যারা আছে তাদের প্রোটেকশনের জন্য, এবং এই যে ঘটনাগুলো চলছে এখন যেগুলো দেখছেন, এগুলো যেন ইমিডিয়েটলি বন্ধ হয়। তার উত্তরে বাংলাদেশ কিন্তু যে জবাবটা দিচ্ছে সেটা হচ্ছে, এটা তাদের আভ্যন্তরীণ ব্যাপার, যেন ভারতবর্ষ এর মধ্যে নাক না গলায়, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে যেটা আরও যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ওরা বিভিন্ন ধরনের হয়তো মিটিংয়ে ডিসকাস হয়নি, কিন্তু বিএনপি এবং অন্যান্য যে পার্টিগুলো তারা যেসব স্টেপ নিচ্ছে বা যেসব উত্তেজক এবং প্রভোকেটিভ স্টেটমেন্ট দিচ্ছে, সেটা কিন্তু ভারতবর্ষের এগেনস্টে যাচ্ছে। ভারতবর্ষকে একটা পিকুয়েন্ট সিচুয়েশনের মধ্যে ফেলে দিয়েছে। এখন ভারতবর্ষ কী করবে সেটা চিন্তা করার। এর অনেকেই বলছে যে এটা বাংলাদেশ একা করছে না, এবং সেটা প্রমাণও হয়ে গেছে। পাকিস্তান ওপেনলি ডিক্লেয়ার করেছে যে দেখো আমরা তোমাদের পাশে আছি, এবং দরকার পড়লে আমাদের কাছে অ্যাটম বোম আছে, আমরা সাপ্লাই করব। আমরা জানি পাকিস্তান চায়না ফ্রেন্ডশিপ রিলেশনশিপে কী কী টার্মস আছে,
তার মধ্যে এই টার্মসগুলোও আছে। সমস্ত প্রযুক্তিগত, সামরিক প্রযুক্তিগত শিক্ষা এবং সমস্ত সহায়তা কিন্তু চায়না কিন্তু পাকিস্তানকে করছে। এবং সবথেকে সংবেদনশীল হচ্ছে যে বাংলাদেশে যেটা চলছে ডিসইনফরমেশন ক্যাম্পেইন, যে আমরা নাকি ইন্ডিয়া অপপ্রচার ডিসইনফরমেশন বলি আমরা এটাকে। ডিসইনফরমেশন ক্যাম্পেইনে হচ্ছে যে সেটা হচ্ছে যে ইন্ডিয়া চেষ্টা করছে যে এক্সপানশনিজম, এবং সেটা তারা যে টার্গেট যে চট্টগ্রামটা নিতে যায় তার উত্তরে ওরা যারা জবাব দিচ্ছে, বাংলাদেশ যারা বলছে যে আমরা কিন্তু 7 সিস্টারকে নিয়ে নেবো। এবং এই যে একটা উক্তি, এই উক্তিটা কেউ বলেনি, একটা বিএনপি নেতা বলছে। এবং আরও দেখলাম যে শুধু বিএনপি নেতা হয়, বিএনপি যে ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দল তারা কিন্তু আসলে নেমে গেছে। আমরা দেখছি আজকে আখাউড়া থেকে আপনার সীমান্ত পর্যন্ত একটা মিছিল আছে, এবং তারপরে ঢাকাতে মিছিল আছে, ইন্ডিয়ান হাইকমিশনের এতে মিছিল আছে। দুটোই কিন্তু বিএনপি করছে। একদিকে বিএনপি রাজনৈতিক প্রচার অপপ্রচার চালিয়ে যাচ্ছে, অন্যদিকে মৌলবাদী সংস্থা তারা কিন্তু বন্ধ করেনি তাদের ট্রেড। একেবারেই ঠিক এই জায়গাটাতেই প্রশ্ন তন্ময়দা, সেটা হচ্ছে যে মৌলবাদীরা তারা কিন্তু নিজেদের কাজ এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ একদিকে বিদেশ সচিব পর্যায়ের বৈঠকে বসছে, সেখানেও যে খুব সদর্থক বার্তা তারা দিচ্ছে এমনটা নয়, বন্ধুসুলভ মনোভাব কিন্তু আমরা সেখানে দেখলাম না। সেখানে তারা স্পষ্টই বলছে আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয়ে দিল্লি যেন সেখানে মাথা না গলায়। কিন্তু তারপরও দেখা যাচ্ছে যে সংখ্যালঘুরা তারা নিগৃহীত হচ্ছেন, একেবারে বেছে বেছে তারা আক্রান্ত হচ্ছেন, বাংলাদেশ জুড়ে এই ঘটনা ঘটছে। তারপরও শুধুমাত্র একটা কূটনৈতিক বৈঠক পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কি যথেষ্ট? দেখুন, হচ্ছে মানবাধিকার লঙ্ঘনটা কোনো দেশের অভ্যন্তরীণ বিষয় হতে পারে না। কারণ এটা হচ্ছে সবসময় জানবেন যে ইউএনএ হয়েছিল, ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, সেটা পরে বাংলাদেশও সই করেছিল সেখানে। তো সেখানে বলা আছে যে একজন মানুষের কি কি অধিকার আছে, ন্যূনতম অধিকার। সুতরাং সেই অধিকার লঙ্ঘন করে কোনো দেশ বলতে পারে না যেটা আমার অভ্যন্তরীণ বিষয়। এবার আপনি জিজ্ঞাসা করছেন ভারতের কথা। দেখুন, ভারতে হচ্ছে এই আপনি বললেন পরশুদিনই বিদেশ সচিব গিয়ে একটা বার্তা দিয়ে এসছেন। কিছুটা হলেও সুর নরম হয়েছে আমরা দেখতে পাচ্ছি। কারণ এখন জানেন আপনারা, খুব কয়েকদিন আগেই বাংলাদেশের চিফ জাস্টিস বলেছিলেন যে চিন্ময় দাস প্রভুকে কেন হচ্ছে আইনি সহায়তা দেওয়া হয়নি। তারা এখন বলতে আরম্ভ করেছে যে চিন্ময় দাস প্রভুর যারা আইনি লড়াই লড়বেন তাদেরকে তারা প্রোটেকশন দেবেন। তো তারা এখন বুঝতে পাচ্ছেন এবং ভারতকে এই চাপটা সৃষ্টি করে যেতে হবে। যেটা গদাধরবাবু বললেন যে এর মধ্যে পাকিস্তানের মদত আছে, চায়নার মদত আছে, আর আমেরিকান ডিপ স্টেট পেছন থেকে আছে। তো এদেরকে নিয়ে এরা মনে করছে এখন যে আমরা একটা বিরাট কিছু করে ফেলবো, কিন্তু এরা বুঝতে পারছে না যে আর কদিন পরেই ওই ভারতের পায়ে এসে পড়তে হবে। যখন পেটের ভাত জুটবে না, তখন আর ওই ধর্ম থাকবে না। পরের কথা তন্ময় বাবু, এখনো পর্যন্ত বাংলাদেশের যা অবস্থা রয়েছে, এবং আপনি বলছেন যে পেটের ভাত জুটবে না, বাংলাদেশ তো পরিষ্কার বলে দিচ্ছে বাড়ির ছাদে তারা লাউ চাষ করবে, মরিচ চাষ করবে, এবং কোথা থেকে আলু পেঁয়াজ নিয়ে আসবে তার জন্য তারা নির্দিষ্ট রাষ্ট্র বেছে ফেলেছে। তাহলে ভারতবর্ষের উপর তো তাদের ডিপেন্ডেন্সি থাকবে না। অস্ত্র সামরিক ভান্ডার তাদের যোগান দেবে পাকিস্তান, এবং পিছন থেকে চীনের একটা এত বড় মদত রয়েছে। বাংলাদেশের ডিপেন্ডেন্সি না থাকলে তো এই আক্রমণ, এই হানাহানি একেবারে আরো ক্রমাগত বাড়তে থাকবে। দেখুন, ওই যেমন খুশি তেমন যে কেউ বলতে পারে, কারণ বলতে তো কোনো অসুবিধা নেই। আপনি বলুন তাহলে 1971 সাল থেকে 2024 সাল পর্যন্ত লাউ চাষটা শুরু হলো না কেন? তো কেন লাউ চাষ করা গেল না? কেন ভারতের উপরে সব কিছু নির্ভরশীল? তো তার মানে তারা সেগুলো করে উঠতে পারেনি, তারা করতে সক্ষম হয়নি। এবার হচ্ছে তাদের ইকোনমি। দেখুন, অস্ত্র কিনতে গিয়ে দেখবেন এই সরকার শুধু নয়, এই দেশটা বাংলাদেশ দেউলিয়া হয়ে যাবে। কারণ ওদের হচ্ছে অর্থনৈতিকভাবে ওরা একটু এগোচ্ছিল, আর তারপরে এই জামাতি, এই জিহাদি, এরা উস্কানি পেয়ে এখন যে বিশৃঙ্খলা তৈরি করেছে, এতে সাধারণ বাংলাদেশ মানুষেরই ক্ষতিটা হবে। আর্থিকভাবে ইতিমধ্যেই কিন্তু অনেকটা নিচে নেমে গিয়েছে বাংলাদেশ এই গত 4 মাসে। তবে ইতিমধ্যেই রাধারমণ দাস তিনি কিন্তু রাষ্ট্রপুঞ্জের ভূমিকায় একেবারে ক্ষোভ উগরে দিয়েছেন। দেখুন, জেনোসাইড ঘটে গেলে কি আপনারা অ্যাকশনে আসবেন? এরকম তো আমরা দেখছি কি অনেক চিত্র বাংলাদেশ থেকে আসছে যেখানে এরকম হিউম্যান রাইট ভায়োলেশন হচ্ছে, অনেক পরিবার আছে ওরা ভেঙে যাচ্ছে। ইউনিস প্রশাসন কিন্তু দাবি করছে যে হিন্দুদের উপরে যে হিংসা হচ্ছে তার যথাযথ ব্যবস্থা তারা নিচ্ছেন। দেখুন,
আমরা মামলা করেছি হচ্ছে ৬২টা। ধর্মীয় পূজা মণ্ডপ, উপাসনালয় কেন্দ্রিক সহিংসতায় আরও মামলা হয়েছে ২৬টা। গ্রেপ্তারের সংখ্যা হচ্ছে ৬২টা কেসে ওইটাই ৩৫ জন, আর এইখানে ২৬টা কেসে হচ্ছে আরও ৩৫ জন। চয়নদের কাছে আমি এই জায়গায় আসবো, যে পরিসংখ্যানটা একেবারে আমরা শুনলাম, প্রেস সচিব যেটা বললেন সেই পরিসংখ্যানটা কি যথেষ্ট? আমরা যদি কয়েকটা মাস পিছিয়ে যাই, ইতিমধ্যেই কিন্তু ইউনূস সরকার শুধুমাত্র যখন ছাত্র আন্দোলন হচ্ছিল সেই সময় একেবারে হাজার হাজার জঙ্গিরা, তারা অপরাধীরা, তারা জেল ভেঙে বেরিয়ে এসেছিল, যাদের মধ্যে ৭০০ জনকে ফের কিন্তু গ্রেফতার করা সম্ভব হয়নি। মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসার পরে একেবারে কট্টর জঙ্গি তারা কিন্তু মুক্তি পেয়েছিল, জেএমবি সহ আরও প্রায় অন্যান্য সংগঠনের ১৭৪ জন ছাড়া পেয়েছিল। এরা তো একেবারে বাইরে খুলেআম ঘুরে বেড়াচ্ছে, আর তার মধ্যে এতগুলো ঘটনা ঘটে গেল, সেখানে গ্রেফতারির সংখ্যাই। দেখুন, এটা তো ঘটনা যে বাংলাদেশ সরকার সামলাতে, মানে সরকার তো না, এটা তদারকি একটা সরকার, যার উপদেষ্টা হিসেবে ইউনূস রয়েছেন। সমস্যা হচ্ছে যে এরা সামলাতে পারছে না। যে আপনি যে ইতিবাচক বক্তব্যগুলো বাংলাদেশের পাচ্ছেন সেগুলো সরকারের বক্তব্য, কিন্তু রাজনৈতিক দল যাদের সঙ্গে মৌলবাদীদের প্রত্যক্ষ যোগাযোগ আছে তারা কিন্তু গরম গরম বিবৃতি দিচ্ছেন যাতে দুপক্ষের অশান্তি তৈরি হয়। এবং সবচেয়ে মুশকিল হচ্ছে কি জানেন তো, যদি মৌলবাদী সরকার, মৌলবাদ কোনো রাষ্ট্র ব্যবস্থার মধ্যে নিয়ন্ত্রক শক্তি হয়ে যায়, তখন সবচেয়ে বেশি বিপন্ন হন সংখ্যালঘুরা। সেটা ভারতবর্ষের ক্ষেত্রেও যেমন সত্যি, বাংলাদেশের ক্ষেত্রেও সত্যি। দুদেশই সংখ্যালঘুরা নির্যাতিত, এবং তার খুব স্পষ্টভাবে আমরা সংখ্যালঘুদের অধিকারের পক্ষে। আমরা চাইছি এইরকমভাবে অশান্তির আঁচে দুদেশের রাজনীতিকরাই মদত দিচ্ছেন, যেটা সম্ভব নয়। দেখুন, আমি আপনার সময় কথা বলিনি, আমি আমার স্ট্যান্ড বলবো, আপনার স্ট্যান্ড আমি বলবো না। আচ্ছা বেশ, রাজনৈতিক আচ্ছাচ্ছি নয়, কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে যে অসহিষ্ণুতা মাথা ছাড়া দিয়েছে, আমি আসবো আমি দুজনকে একবার থামাই, আমি সমিতার কাছে আসবো। সমিতা, এখনো পর্যন্ত আমার যে নির্দিষ্ট প্রশ্নটা ছিল, বাংলাদেশ ইতিমধ্যেই একটা পরিসংখ্যান দিয়েছে, সরকারের পক্ষ থেকে একটা পরিসংখ্যান দেওয়া হয়েছে যে তারা কতজনকে গ্রেফতার করেছে, কিন্তু অতি সম্প্রতি গত ২-২.৫ সপ্তাহে আমরা যতগুলো হিন্দু নির্যাতনের ঘটনা দেখেছি, শুনেছি, ভাইরাল ভিডিও দেখছি, সেটা কি, সেই সংখ্যাটা কি যথেষ্ট? বাংলাদেশ সরকার যে কটা গ্রেফতার করেছে সেটা কি একেবারে ভারতবর্ষের চাপের কাছে মাথা নত করেই করতে বাধ্য হয়েছে? না, আমি বলছি যে ঘটনা পরপর আমরা দেখে যাচ্ছি কন্টিনিউয়েশন, তাতে কিন্তু এই গ্রেপ্তারি প্রমাণ করে না যে ওখানে আদৌ গণতন্ত্র আছে। কারণ যে ঘটনাগুলো সামনে এসছে সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে মানবাধিকার টোটালি ভুলুণ্ঠিত। স্বাভাবিক একটা প্রগতিশীল মানুষ, তিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন মোহাম্মদ ইউনূস, সে যদি তার কথাবার্তা বা তার অ্যাডমিনিস্ট্রেশনের যা ভূমিকা, সেখানে আমরা বিভাজনের রাজনীতি দেখতে পাচ্ছি। আমরা বারবার বলছি যে ধর্ম, বর্ণ, জাতির উপর অত্যাচার কোনোভাবেই কেউ যদি করে আমরা তার বিরোধিতা করছি। এবং এটা ঠিক যে দাঙ্গা কখনো হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টানরা করে না, দাঙ্গা করে কিছু সমাজ বিরোধী, কিন্তু সেই সমাজ বিরোধীদেরকে কন্ট্রোল করার দায়িত্ব তো সেই সরকারের। স্বাভাবিকভাবে আজকে যেভাবে মৌলবাদ বাংলাদেশকে গ্রাস করেছে, এটা কিন্তু মোটেই ভালো ইঙ্গিত নয়। কারণ আমরা ভারতবর্ষ, আমরা হিংসার বিরুদ্ধে, আমরা শান্তির পক্ষে, যেখানে বাংলাদেশের সাথে একটা দীর্ঘসূত্রিতা এখন একেবারে নীরব রয়েছে, তাহলে এই মুহূর্তে ভারতবর্ষ কি শুধুই একটা বিদেশ সচিব পর্যায়ের বৈঠক করবে, নাকি আরো বেশি চাপ বাড়ানো দরকার? আরো চাপ দিতে হবে, আলোচনা করতে হবে ডায়লগের মধ্য দিয়ে। কোনোভাবেই এদের এই উগ্রতাকে, আজকে যে ধরনের পাকিস্তানের কথাবার্তা শোনা যাচ্ছে, পরমাণু দিচ্ছে, ভাবা যায় আজকে যেখানে সবাই সবকিছু থাকবে, আমরা কি বলি যে প্রতিবেশী রাষ্ট্র ভালো থাকলে আমরা ভালো থাকবো। আজকে আমরা এই কথাগুলো বলছি, বলিয়ান হয়ে যে বাংলাদেশ লড়াইয়ের ময়দানে নামছে, সেই বাংলাদেশ সরকার কিন্তু এখনো পর্যন্ত কার্যত স্বীকারই করেনি একবারের জন্যও যে তাদের দেশের অভ্যন্তরে সংখ্যালঘুরা তারা নিপীড়িত হচ্ছেন, তারা অত্যাচারিত হচ্ছেন। এই পরিস্থিতির আশু বদল কি সত্যি সম্ভব? অবশ্যই আপনাদের দেখাবো, কারণ ইতিমধ্যেই নতুন বাংলাদেশের সীমান্ত তৈরি করা হবে
যাবে সেই হুমকিও আবার মাথাচাড়া দিয়েছে। গতকালও যখন একেবারে ইসকনের একজন সদস্য তার উপরে হামলা হয়েছে ঢাকার উত্তরায়, সেই ভিডিও যখন ভাইরাল হলো সেখানেও কিন্তু তিনি দাবি করছেন যে বিচার ব্যবস্থা কোথায়, বিচার কে দেবে, এবং থানায় গেলে অভিযোগ দায়ের হয় না। এবার আপনাদের শোনাবো বাংলাদেশের প্রেস সচিবের বক্তব্য। শফিকুল আলম তিনি কিন্তু দাবি করছেন একাধিক জায়গায় গন্ডগোল হয়েছে এবং গ্রেফতারি হচ্ছে, কিন্তু সময়টা খেয়াল করবেন। ভায়োলেন্স হয়েছে মাইনরিটিকে টার্গেট করে। তো সেই বিষয়ে আমরা একটা পুলিশের থেকে আমরা একটা প্রতিবেদন পেয়েছি। তারা বলছে যে মোট 70 জন সোফার অ্যারেস্টেড হয়েছেন এই কয়েকটা ঘটনায়, এবং এটা চলমান। এটা আমরা আরও বেশ কিছু 88টা কেস হয়েছে। আমরা এই যারা এই মূলত এটা হচ্ছে অক্টোবর পর্যন্ত। এরপরে সেগুলোর ক্ষেত্রেও বেশ কিছু কেস, এটা আমরা কালকে নাগাদ এটা টোটালটা ওরা ট্যালি করছে, তো সারা বাংলাদেশ থেকে এটা নেওয়ার জন্য সেই ট্যালির উপরে আমরা আরও আপনাদেরকে ইলাবোরেট একটা প্রেস রিলিজ দিব যে কতজন অ্যারেস্ট হয়েছে। অ্যারেস্টের সংখ্যা আরও বাড়বে এবং কেসের সংখ্যাও 2-1টা বাড়তে পারে। আপনারা জানেন যে সুনামগঞ্জে একটা ঘটনা ঘটেছে এবং কিছু কিছু জায়গায় কয়েকটা, চিটাগাংয়ে 2-1টা ঘটনা ঘটেছে, ঢাকায় তুরাগ থানায় একটা ঘটনা ঘটেছে, নরসিংদীতে একটা ঘটনা ঘটেছে। তো আমরা সেগুলোর প্রত্যেকটাই আমরা আপনাদেরকে ডিটেলগুলো দিব। এখন থেকে আপনারা যেন মাইনরিটি রিলেটেড কোনো সংখ্যা যদি আপনারা চান, কেস বা কতজন অ্যারেস্ট করছেন, আমরা আশা করছি যে এটা আমরা আপনাদেরকে নিয়মিত এটাকে আপডেট দিতে পারবো। আমি মিস্টার চট্টোপাধ্যায়ের কাছে যাব। সময়টা উল্লেখ করলাম তার কারণ হচ্ছে যে 70 জনের অ্যারেস্টের কথা বললেন এবং 88টা মামলার কথা বললেন প্রেস সচিব, সেটা কিন্তু অক্টোবরে। অশান্তি কিন্তু শুরু হয়েছে, মানে সেই অর্থে আমরা যবে থেকে দেখছি যে 25শে নভেম্বর কিন্তু অ্যারেস্ট হয়েছিলেন চিন্ময় কৃষ্ণ দাস, এবং 26 তারিখে যখন তাকে পেশ করা হয় তখন সেই অশান্তি, একজন সরকারি আইনজীবীর মৃত্যুর ঘটনা ঘটে। অথচ চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে কিন্তু পুরনো মামলা দেওয়া হয়েছে এবং নতুন করে একাধিক মামলায় তিনি এবং তার যে সঙ্গে আরো যারা রয়েছেন 164 জন তাদেরকে জড়ানো হচ্ছে। যদিও প্রেস সচিব কিন্তু স্পষ্ট বললেন যে বাকিটা কিন্তু পুরোটাই ভেগ এবং তিনি খবরাখবর নেবেন, নিয়ে তালিকা দেবেন। অথচ চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে কিন্তু নতুন মামলা যোগ হয়েছে। মিস্টার চট্টোপাধ্যায়, দেখুন, প্রেস সচিবের যে স্টেটমেন্টটা দিয়েছেন উনি গভর্নমেন্ট অফ বাংলাদেশের তরফ থেকে, সেটা হচ্ছে একটা আইওয়াশের মতো। আমরা দেখছি যে যখন চিন্ময় কৃষ্ণ দাসের অ্যারেস্ট হওয়ার অ্যারেস্টের আগে থেকে, যখন থেকে উনি লেকচারটা দিলেন, তারপরে ফলআউট যেটা, তাকে যে অ্যারেস্ট করলো এবং অশান্ত বাংলাদেশের যে ভায়োলেন্ট অ্যাক্টিভিটি হয়েছে এগেনস্ট দ্য হিন্দুস, সনাতন হিন্দু সমাজ যেটা বলছেন উনি, তাদেরকে অ্যারেস্ট করা, তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া এবং অল সর্টস অফ নির্যাতন তাদের হয়েছে। ইভেন আমরা দেখেছি চিন্ময় কৃষ্ণ দাসের যেসব অ্যাডভোকেট যারা দাঁড়িয়েছিল তাদের এগেনস্টও কিন্তু অ্যাকশন হয়েছে, এবং বিভিন্ন যদি আমরা ঘটনা দেখি তার মধ্যে এই সংখ্যাটা কিছুই নয়। এটা তো অক্টোবরের সংখ্যা, এই সমস্ত ঘটনা তো নভেম্বর মাসে ঘটেছে। তার পরবর্তী এখনো যে ভায়োলেন্ট অ্যাক্টিভিটি চলছে এখনো পর্যন্ত। গতকালের যদি ঘটনা দেখি, গতকালে দেখেছি উত্তরায় যে ঘটনাটা ঘটেছে, সেটা কি বাংলাদেশ গভর্নমেন্ট অস্বীকার করতে পারবে? সেটা তো প্রেসে এসে গেছে অলরেডি। একদম উনি বলছেন খোঁজ খবর নেওয়া চলছে গোটা বাংলাদেশ জুড়ে কোথায় কি হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত সেই ক্ল্যারিটিটা নেই। কেন? মানুষ তো জানতে চাইবেন যে চিন্ময় কৃষ্ণ দাস আজকে তার হয়ে একজন আইনজীবী দাঁড়াতে পারলেন না প্রাণের ভয়ে, সরকার তাকে একজন আইনজীবী দিল না, দাঁড় করালো না, সেখানে তারা এখনো পর্যন্ত ক্ল্যারিফাই করতে পারছে না কতগুলো অশান্তি হয়েছে, কতজন গ্রেফতার হয়েছে। আসল ব্যাপারটা হচ্ছে বাংলাদেশের যে ইন্টারিম গভর্নমেন্ট যারা দেখছেন এখন, তারা একটা পাপেট গভর্নমেন্ট হয়ে গেছে। ওদের পিছনে যে ফোর্সটা হচ্ছে মৌলবাদী ফোর্স, আসল জিনিসটা মৌল, তারাই কিন্তু তাহলে এটা কি প্রশ্ন উঠবে না যে কোথাও কি এর পিছনে কোনো ম্যানিপুলেশন কাজ করছে, অন্য কোনো মাথা কাজ করছে, যে কারণে এতটা সময় লাগছে? এবার উত্তর পূর্ব ভারত দখল করে বাংলাদেশের নতুন সীমান্ত তৈরির হুমকি উড়ে এলো পদ্মার ওপার থেকে। উত্তর পূর্ব ভারতের 7টি রাজ্যকে একসঙ্গে বলা হয় 7 সিস্টার্স। অসম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশ। বাংলাদেশের সঙ্গে ভারতের যে 4000 কিলোমিটারেরও বেশি দীর্ঘ স্থল সীমান্ত রয়েছে, তার
প্রায় 2/3 কিন্তু এই 7 সিস্টার্সের সঙ্গে। আরো নির্দিষ্ট করে বলতে গেলে 7টির মধ্যে 4টি বোন অসম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরামের সঙ্গে। এই 7 সিস্টার্সের সঙ্গে গোটা ভারতবর্ষের মূল ভূখণ্ডকে যুক্ত রেখেছে পশ্চিমবঙ্গের শিলিগুড়ি করিডোর। চিকেন নেক উত্তর পূর্ব ভারতের সঙ্গে সংযোগ স্থাপন পুরোটাই এই পথে। আশেপাশে 5টি দেশের আন্তর্জাতিক সীমান্ত রয়েছে, চীন, নেপাল, ভুটান, মায়ানমার এবং পাশে সরাসরি বাংলাদেশের সীমানা রয়েছে। ভারতের এহেন গুরুত্বপূর্ণ অংশকে এবার আলাদা করে দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন বাংলাদেশের কট্টরপন্থী ইসলামিক নেতা। ত্রিপুরা আমাদের, আসাম আমাদের, মিজোরাম আমাদের, সমগ্র পূর্বাঞ্চল নিয়ে নতুন বাংলাদেশের সীমানা হবে ইনশাআল্লাহ। ওরা আমাদের দিকে দৃষ্টি দিবে, আমরা চিকেন নেক কেটে 7 সিস্টার আলাদা করে দিব। সরকার সিদ্ধান্ত নিছে, কাজ শুরু করতেছে। তন্ময়দা, যত সহজে উনি বললেন একেবারে চিকেন নেক কেটে নিয়ে নেবেন, 4 দিনের মধ্যে কলকাতা দখল করে ফেলছিলেন, 4 দিন পেরিয়ে গেল, আমরা সকলেই এখনো এদেশের মধ্যেই রয়েছি। এতই সহজ ভারতবর্ষকে ভাগ করে বাংলাদেশ করবেটা কি? দেখুন, আমি শুধু ওনাদেরকে বলবো, ওই চিকেন নেকের মধ্যে ঢুকে একটা বাংলাদেশি পা ঠেকাক বাংলাদেশের আর্মি, একটা পা দিক, তারপরে দেখবেন ওই চিকেন নেকটা বড় হয়ে গেছে। ওই বাংলাদেশের যে পার্টটা আছে ওই পার্টটা ইন্ডিয়ার মধ্যে হয়ে যাবে। ওটা যদি ক্ষমতা থাকে একটা গিয়ে পা দিন। আর ওই চিকেন নেক নিয়ে কেন্দ্রীয় সরকার পুরোপুরি সবসময় সজাগ রয়েছে, ওখানে আমাদের আর্মি ডিপ্লয়েড রয়েছে। সুতরাং ওই চিকেন নিয়ে আমরা চিন্তা করতে হবে না আমাদেরকে, কারণ চিকেন যদি ক্ষমতা থাকে একটা পা দিক যাচ্ছে ওখানে গিয়ে, তারপরে দেখুন কি হয় তাদের। ব্রিগেডিয়ার দেবাশিস দাস এই প্রসঙ্গে কি বলেছেন আপনাদের একবার শুনিয়ে দিই। সামগ্রিকভাবে যখন একটা দেশ এইরকমভাবে ঝুঁকে পড়ছে একটা কট্টর ইসলামপন্থী মৌলবাদী রাস্তায়, তাতে এক তো বাংলাদেশের জন্য খারাপও লাগছে, বাংলাদেশ সেই সিরিয়া আর পাকিস্তানের রাস্তায় হাঁটছে, অন্য রাস্তায় হাঁটতে পারত। আবার দ্বিতীয় কথা, ভারতবর্ষ যেহেতু একদম নিয়ারেস্ট প্রতিবেশী এবং বিশাল লম্বা বর্ডার, একটা চিন্তারও কারণ আছে। বাংলাদেশের জন্য মিস্টার চট্টোপাধ্যায় কোথাও আত্মঘাতী হয়ে যাবে না তো? যেভাবে জোর গলায় হঠাৎ করে একদিন বাংলা, বিহার, ওড়িশা নিয়ে নিচ্ছিলেন, 4 দিনের মধ্যে কলকাতা নিয়ে নিচ্ছিলেন, এবার একেবারে চিকেন নেক কেটে একটা বড় অংশ ভারতবর্ষের ম্যাপেই বদলে ফেলবেন বলছেন। কোন ক্ষমতা থেকে বলছেন? শুধুমাত্র পাকিস্তান আজকে 2টো সামরিক অস্ত্র যোগান দেবে বলেছে, সেই ভরসায় ভারতকে শত্রু বানানোটা কি খুব বুদ্ধিমানের কাজ হচ্ছে? দেখুন, শুধু পাকিস্তান বললে হবে না, এর পিছনে চায়নাও আছে। তা আপনারা দোকলাম দেখেছেন, দোকলাম অ্যাটাক আমরা দেখেছি, সেখানে ভারতীয় আর্মি, ভারতীয় সৈনিক কীভাবে পিএলএকে ওখান থেকে হাঁটিয়ে দিয়েছিল। এবং কিছুদিন আগে আপনাদের রেফারেন্স দিচ্ছি আমি, 1 বছর আগে শিলিগুড়িতে একটা বিহারের একটা ইঞ্জিনিয়ারকে আমরা অ্যারেস্ট করি, এবং সে একজন সে একটা ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার, শিলিগুড়িতে কভার জেবে কাজ করছিল, তাকে রিক্রুট করেছে পাকিস্তান, আইএসআই, কিন্তু সে কাজ করছিল গুয়াংবোর হয়ে। গুয়াংবো হচ্ছে চাইনিজ ইন্টেলিজেন্স এজেন্সি, তার হয়ে কাজ করছিল। প্রায় 6 থেকে 7 মাস সে কাজ করেছে, এবং তাকে যে টাস্কিং দিয়েছিল সেটা হচ্ছে যে এই যে আমাদের যে আর্মি ডিপ্লয়মেন্ট আছে অ্যালং দিস 7 সিস্টার্স অ্যান্ড আদার্স, এবং ইনক্লুডিং শিলিগুড়ি করিডোর, এইটার উপর নজরদারি করার জন্যে এই যে এক্সিসটা দেখছেন যে রিক্রুট করলো আইএসআই, হ্যান্ড ওভার হলো এজেন্টকে গুয়াংবো, এটা কিন্তু রেকর্ডেড। ওই লোকটা কিন্তু এখনও অ্যারেস্টেড আছে, আমরা তাকে ইন্টারোগেশন করে পুরো জানতে পেরেছি। সুতরাং চাই না, বরাবর চাই যে আমাদের যেহেতু দোকলামে ঝাড়টা খেয়েছে ওরা, এই শিলিগুড়ি করিডোরটা কমপ্লিটলি, এই যে আপনি যদি মিজোরামে যান, আজকে বাংলাদেশ থেকে যখন উগ্রবাদীদের তাড়িয়ে দিল, ক্যাম্পগুলো যখন ডিস্ট্রয় করে দিল, কোথায় তারা শেল্টার নিয়েছে? মায়ানমার শেল্টার নিয়েছে, মায়ানমারে। এবং মায়ানমারে আমি আগেও বলেছি যে 14টা যে অর্গানাইজেশন, সাউথ ইস্ট এশিয়ান কংগ্লোমারেশন তৈরি করেছে, তার পিছনে কে? চায়না। আমরা দেখছি মণিপুরের এখন 4টে গ্রুপ আছে মণিপুরের, আমাদের সমস্ত উলফার একটা মাত্র আছে, সেটা হচ্ছে পরেশ বড়ুয়া, উলফা ইন্ডিপেন্ডেন্ট। একদম। তাহলে অবশ্যই আমি মিস্টার চট্টোপাধ্যায় আপনার কাছে আবারও আসবো, কিন্তু সমীরদা, তাহলে কি ইঙ্গিতটা কোথাও আরো পরিষ্কার হয়ে যাচ্ছে যে বাংলাদেশ কোথাও একেবারে দাবার বোড়ে হিসেবে ব্যবহৃত হচ্ছে না তো? চীনের আসল উদ্দেশ্যটা ভারতবর্ষ নয় তো? না, এটা একটা কিন্তু আপনি ভালো কথা বলেছেন, কারণ এই যে বর্ডারের কথাটা বলছেন, তো আমাদের পাশাপাশি কিন্তু চায়না। স্বাভাবিকভাবে পাকিস্তানের আজকে যে পাকিস্তানকে জন্য বাংলাদেশের মুক্তিযুদ্ধ, আজকে যে ইতিহাস, আবার তারা নতুন প্রেমে ফিরেছে, অর্থাৎ ঢুকেছে পাকিস্তান। স্বাভাবিকভাবে এই যে আজকে জঙ্গির মানসিকতা, ওরা তো চাইবেই যে ওরা যে জিনিসটা চাইছে দখলের রাজনীতি।
নোংরা রাজনীতি। আমরা পরিষ্কার বলছি, আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্স বলুন, এই যে 4096 কিলোমিটার যে সীমান্ত, আসাম, ত্রিপুরা, মেঘালয়, যা যা বললেন, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, এই যে আমাদের কেন্দ্রীয় সরকার অত্যন্ত তৎপরতার সাথে, এটা যেহেতু আন্তর্জাতিক ইস্যু, স্বাভাবিকভাবে যে ধরনের ফোর্স বা যা যা সিকিউরিটি নেওয়ার, সেটা বিএসএফ হোক, ওর মধ্যে 73% সম্ভবত স্থলভাগ আর জলভাগ একটা আছে। স্বাভাবিক সার্বিকভাবে একটা মোড়কে সমস্ত নজর ড্রোন দিয়ে হলেও যা হোক লক্ষ্য রাখতে হবে, কারণ এর মধ্যে দিয়েই জঙ্গি অনুপ্রবেশের সম্ভাবনা প্রবল হয়ে উঠছে একেবারে। এবং বাংলাদেশে কিন্তু ইতিমধ্যেই আইএস এর পতাকা হাতে স্কেটিং করতেও দেখা গিয়েছে বেশ কয়েকজনকে। মৌলবাদী কট্টরপন্থীদের দাপট যেমন ক্রমাগত বাড়ছে, তা একই সঙ্গে পাকিস্তানের সঙ্গেও কিন্তু বাংলাদেশের ঘনিষ্ঠতা অত্যন্ত বেশি। ইতিহাস ভুলে ভারত কিন্তু এখন বাংলাদেশের শত্রু হয়েছে, আর অত্যন্ত কাছের বন্ধু এখন পাকিস্তান। আর তাই সেই বাংলাদেশের বুকে মোহাম্মদ আলী জিন্নাহর জন্মদিন পালন হচ্ছে। পাকিস্তানের জনক জিন্নাহকে বাংলাদেশের জনক ঘোষণার দাবি উঠেছে। পাকিস্তান থেকে প্রথমবার চট্টগ্রামে সরাসরি আসছে জাহাজ। পাকিস্তানিদের ভিসার শর্ত শিথিল করলো ইউনূস সরকার, যেখানে ভারত কিন্তু ইতিমধ্যেই বাংলাদেশে যাওয়ার জন্য কড়াকড়ি ইতিমধ্যেই বাড়িয়েছে। আর কট্টরপন্থী নেতা ইতিমধ্যেই বাংলাদেশের হাতে পাকিস্তানের পরমাণু বোমা তুলে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে। आज हम अपने बंगाली भाइयों को जवाब देते हैं, उन्हें बताते हैं कि भाई ये पाकिस्तान तुम्हारा है, इस पाकिस्तान का जो एटम बम है ना वो भी तुम्हारा है। आए जुर्रत करे कोई आंख उठाकर बांग्लादेश की तरफ देखने की, उसकी आंखें निकाल देंगे। आए कोई हाथ उठाए और बांग्लादेश की तरफ हाथ उठाने की कोशिश करे, उसका बाजू तोड़ देंगे हम इंशाल्लाह अल्लाह के फजलो करम से। मैं आपको एक मुल्क का नाम नहीं लेता। হবুচন্দ্র রাজার গোবুচন্দ্র মন্ত্রী বলে একটা কথা আছে, যে এক তো হচ্ছে পাকিস্তান একটি মানে প্রায় মানে কাঙালি দেশ হয়ে গেছে, আর এখানে আমাদের বাংলাদেশ, তো এরা দুজনে মিলে কি ঘট পোকাচ্ছে জানি না। ভারতের চিন্তা নেই, ভারত অনেক বড় মহাশক্তি। ওরা ভারতকে নানাভাবে প্রভোগ করছে এবং ওরা চাইছে ভারত যদি একটু প্রভোকেশনে পা দেয় তাহলে একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি করে দেওয়া যাবে এবং তারপরে আরেকটা পাকিস্তান বানিয়ে দেওয়া যাবে। পাকিস্তানের অভ্যন্তর থেকেও কিন্তু একেবারে অন্য রকমের আওয়াজ শোনা যাচ্ছে, যা কোথাও পাকিস্তানকেও বোধহয় বাড়তি সাহস যোগাচ্ছে। সম্প্রতি ঘোর ভারত বিদ্বেষী বলে পরিচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক শাহিদুজ্জামান পাকিস্তানের সঙ্গে পরমাণু চুক্তি করার পরামর্শ দিয়েছেন। তিনি বলছেন, পাকিস্তানের সঙ্গে এমন চুক্তি করা হোক যাতে বাংলাদেশ চাইলেই পাকিস্তান বোমা নিয়ে এগিয়ে আসে। পাকিস্তান বন্ধু হিসেবে খুব ভরসাযোগ্য, এটা আমি আপনাদের বলে দিচ্ছি। আমি জয়ন্দার কাছে যাই। জয়ন্দা, শেষ পর্যন্ত পাকিস্তান যে বাংলাদেশের এত বড় বন্ধু সেটা বুঝতে সেই ৭১-এর পর ২০২৪ পর্যন্ত সময় লাগলো বাংলাদেশে। তার আগে পর্যন্ত শাড়ি, জামা কাপড়, বাজার, দোকান, ওষুধ সবটাই কিন্তু ভারতবর্ষের ওপরে নিয়ন্ত্রণাধীন। খুব স্বাভাবিক, যিনি বলছেন তিনি ভারত বিদ্বেষী, এই নিয়ে তো কোনো সংশয় নেই। এবং আমি একটা এই আপনাদের মাধ্যমে আমাদের পার্টির পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি, দাবি জানাচ্ছি ভারত সরকারের কাছে যে সার্ক আন্দোলনটাকে আরও সংঘবদ্ধ করা হোক। সার্ক প্রায় মরে গিয়েছে, সার্ককে আবার, কারণ দক্ষিণ এশিয়া মৌলবাদীদের দাপাদাপি হবে, যুদ্ধবাজদের দাপাদাপি হবে, এটা কোনোভাবেই আমাদের পার্টি এটা সমর্থন করবে না, কোনোদিন করেও নি। এটার ফলে দাঁড়াবে কি, মৌলবাদীরা যদি দাপাদাপি করে দুদেশেই, মানে দক্ষিণ এশিয়া জুড়ে, তার প্রতিটি দেশের সংখ্যালঘুরা নিরাপত্তা হারাবেন। আমি খুব নির্দিষ্টভাবে এই কথাটাই বলতে চাইছি যে ভারত মালদ্বীপেও দেরি করে কূটনীতিক পাঠিয়েছিল, ৪ মাস দেরি হয়ে গেল বাংলাদেশে যেতে। আমাদের এখন স্পষ্ট হওয়ার কথা, দেখুন একটা ব্যাপার হচ্ছে কি, আপনি কার পায়ে পড়েছেন, সার্ককে শক্তিশালী না করলে, সার্কের শক্তিশালী না হলে, সার্ক শক্তিশালী না হলে দক্ষিণ এশিয়াতে যে সমস্যা নিয়ে আমরা আলোচনা করছি এটা খুব উপভোগ্য নয়। সাধারণ মানুষ মারা যায় দাঙ্গাতে, হিন্দু মরে না, মুসলমান মরে না দাঙ্গাতে, বৌদ্ধ মরে না দাঙ্গাতে, খ্রিস্টান মরে না দাঙ্গাতে, মানে মানুষকে মারে যারা, তারা ধর্মান্ধ, তারা দাঙ্গাবাজ। এই আমরা আজকে তন্ময়দা যেভাবে আমাদেরকে ধমক মারছেন, ওখানে ইসলামী মৌলবাদীরা কমিউনিস্ট পার্টি বা বামপন্থীদেরকে সেভাবে ধমক মারছে। আমরা কিন্তু লড়ে যাচ্ছি, আমাদের যারা কমরেড আছেন বাংলাদেশে তারা লড়ছেন, মৌলবাদের বিরুদ্ধে লড়ছেন। এখানেও আমরা আপনাদের বিরুদ্ধে লড়ছি, মৌলবাদীদের বিরুদ্ধে আমরা ওখানে লড়ছি, এখানে লড়ছি। আমাদেরকে আপনারা এখানে গালাগাল দিচ্ছেন,
ওখানেও কট্টরপন্থীরা গালাগাল দেয়, ওখানেও কট্টরপন্থীরা গালাগাল দেয়। আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি না, ওখানেও করবো না। আমরা বামপন্থীরা এপারে একদম খুব স্পষ্ট শান্তির পক্ষে কথা বলবো, চন্দা দাঙ্গার বিরুদ্ধে কথা বলবো। ঢাকার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক একটা আমাদের দীর্ঘদিনের স্বাভাবিক ক্ষেত্রে জল এবং স্থলপথে একগুচ্ছ চুক্তিও আছে এবং যেখানে $9 কোটি আদানি গোষ্ঠীর বিদ্যুৎ নিয়ে একটা ব্যাপার আছে এবং আপনি ভালো করেই জানেন ইন্ডিয়া বাংলাদেশের সঙ্গে প্রায় 1290 কোটি টাকা ডলারের সম্পর্ক। এই অশান্তির মধ্যেও চাল এবং ইলিশ মাছের আমদানি রফতানি হয়েছে, কিন্তু সেটাই বলছি অশান্তি আবহে তো বাণিজ্য চলবে না। আমরা এখনো বলছি যে অশান্তি কেন্দ্রীয় আবহে বাণিজ্য চলবে না। মন্ত্রক নির্দিষ্টভাবে গত 8 বছরে ইন্ডিয়া বাংলাদেশকে রেল বলুন, সড়ক বলুন, আজকে আপনি একটা দারুণ ভালো কথা বললেন যেখানে লং মার্চ হবে। এই যে আখাউড়া আগরতলা রেল যোগাযোগ, এটাও কিন্তু ভারত সরকারের হেল্প, প্রায় $800 কোটি হেল্প করেছে। স্বাভাবিকভাবে এই যে ব্র্যান্ড উইথ ট্রানজিট, যেখানে দেখুন ইন্ডিয়া বাংলাদেশের সঙ্গে হয়ে সিঙ্গাপুরের একটা কমিউনিকেশন, সেই জায়গাতেও পারমিশন প্রত্যাহার করছে। ভাবা যায় কেন না, এই হাসিনার ছেলে সঞ্জীব ওয়াদেদ এবং তার সঙ্গে ছিলেন এই টেলিকমিউনিকেশনের যেটা বিআরটিসি, তার যে চেয়ারম্যান ফরিদ, তাদেরকে আছে বলে এইটা এই বন্ধ হয়ে একেবারে। এবং হাসিনাকে একেবারে প্রত্যর্পণের দাবি মেনে ফেরত দিতে হবে, সেটাও কিন্তু বিএনপির তরফ থেকে বারবারই বলা হচ্ছে। 1 মাস পর সর্বোচ্চ আদালতে আরজিকর মামলায় শুনানি হলো গতকাল। পরবর্তী শুনানির দিন পড়লো 3 মাস পরে, অর্থাৎ চলবে। হতাশায় ডুবছেন নিহত চিকিৎসকের মা বাবা। সিবিআই যেমন বলছে যে আমরা সবসময় বাড়ির লোকে মা বাবার সঙ্গে যোগাযোগ রাখছি, আমরা তো কোনো কিছুই জানি না, তদন্ত কিছুই জানতে পারি না, পরিস্থিতি কি ব্যাপার। আগের চার্জশিটে লিখে দিয়েছে ও 90 দিনের মধ্যে চার্জশিট দেবো, কিন্তু 90 দিন তো আর 2 দিন বাকি, কি করছে সে তো সিবিআই জানে। এইবার তো আমি যে দেখছি 4 মাস যদি টাইম সুপ্রিম কোর্ট নেয়, এখন যা সিবিআই তদন্তের পরিস্থিতি, 4 মাসের মধ্যে তো লোয়ার কোর্টের সমস্ত তদন্ত মানে বিচার ব্যবস্থা শেষ হয়ে যাবে। সিবিআই গতকাল তাদের 7ম স্ট্যাটাস রিপোর্ট জমা দিল সুপ্রিম কোর্টে। তাদের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা মূলত 3টি বিষয় তুলে ধরেছেন: চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনা, তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা এবং আরজিকর মেডিকেল কলেজে দুর্নীতির ঘটনা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে প্রধান বিচারপতি জানতে চান তদন্ত কোন পর্যায়ে আছে, নিম্ন আদালতের ট্রায়াল কতদিন চলবে। জবাবে সিবিআই তরফে জানানো হয়েছে ধর্ষণ ও খুনের মামলার ডে টু ডে ট্রায়াল চলছে। 51 জনের মধ্যে 43 জনের সাক্ষ্য হয়েছে। ওই মামলায় তথ্য প্রমাণ নষ্ট এবং অন্যান্য বিষয়ে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেওয়া হবে। 1 মাস সময় লাগতে পারে। আমি এই জায়গায় একবার মিস্টার চট্টোপাধ্যায়ের কাছে আসবো। মিস্টার চট্টোপাধ্যায়, এখনো পর্যন্ত শাসক দল তৃণমূল কংগ্রেস বারবার যেটা নিজেদের যুক্তি হিসেবে খাড়া করে যে সঞ্জয় রায়কে তারা গ্রেফতার করেছিল এক এবং একমাত্র অভিযুক্ত হিসেবে, কিন্তু তাকে নিয়েই কিন্তু এই বিচার প্রক্রিয়া চলছে এবং চার্জশিটে সিবিআই কিন্তু আর কারোর নাম দিতে পারেনি। এখনো পর্যন্ত একটা সাপ্লিমেন্টারি চার্জশিট হলো না, আর 2 দিন বাকি। দেখুন, আপনি যথার্থই বলেছেন, এই যে কেসটা 3টে ভাগে ভাগ আছে। 3টে সেকেন্ড যে চার্জটা আছে সেটা হচ্ছে যে তথ্য প্রমাণ নষ্ট করে দেওয়া বা আমরা যেটা ইন্টারফেয়ার করেছে, যেটা এইটার যে এখানেই জানা যাবে যে এর মধ্যে কে কে জড়িত আছে। সুতরাং এই যে সিবিআই যে আরও 1 মাস সময় নিয়েছে, যেটা 4 মাস এখন 3 মাস আরও সময় দিয়েছে টোটাল, এখানেই জানা যায় দুর্নীতিটা আলাদা জিনিস। এটা ফলআউটটা যদি দুর্নীতি হয়ে থাকে, ওই 3টে কিন্তু ইন্টারকানেক্টেড মাইন্ডেড। এই যে মার্ডারটা হয়েছে, তারপর হচ্ছে যে মার্ডারের ফলে যে তথ্য প্রমাণ বিলোপ, এবং থার্ড হচ্ছে যে আর্থিক দুর্নীতিটার কি কারণ, এই 3টে লিঙ্ক হয়ে এখন নেক্সট যেটা আসবে আপনার আসছে যে 3 মাস পর, সেখানে কিন্তু সিবিআই ক্লিয়ার করে দেবে যে পুরো সার্কিটটা কী আছে। এই সার্কিটটা না হলে আপনি মোটিভ অফ দি কেস এবং এর মধ্যে কে কে জড়িত আছে টোটাল আপনি এটা জানতে পারবেন একদম। এবং এখানেই তন্ময়দা প্রশ্ন উঠছে যে একেবারে সর্বোচ্চ আদালতে আমরা দেখেছিলাম যিনি অবসরপ্রাপ্ত, যিনি প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় পরিষ্কার বলে দিয়েছিলেন সিবিআইকে কিন্তু নির্যাতিতার পরিবারের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করতে হবে। নির্যাতিতার বাবা তিনি স্পষ্ট বলছেন যে কোনোভাবে সিবিআই যোগাযোগই করে না। তাহলে তদন্তের কাজ কতটা এগোলো, কি তারা পেলেন এখনো পর্যন্ত, সেগুলো ভ্যালিডেট করবেন কিভাবে? দেখুন, এটা হচ্ছে আপনারা জানেন যে দ্রুত গতিতে কিন্তু বিচার প্রক্রিয়াটা চলছে। এটা গদাধরবাবু বুঝতে পারবেন যে শিয়ালদা কোর্টে আপনি যেটা বললেন যে 51 জন সাক্ষীর মধ্যে 43 জনের সাক্ষ্য গ্রহণ হয়ে গেছে এবং প্রতিদিন এই সাক্ষ্য গ্রহণ চলছে। সুতরাং সে আসল কিন্তু বিচারটা কিন্তু দেবে কিন্তু শিয়ালদা কোর্ট।
শাস্তিটা দেবে শিয়ালদা কোর্ট। এবং সুপ্রিম কোর্টে যেটা রয়েছে সেটা হচ্ছে শুধুমাত্র মনিটরিং পার্টটা একটু রয়েছে, যে সিবিআই এর কাজকর্মের মনিটরিং, বাকিটা তো হয়ে গেছে। এখন সেক্ষেত্রে আমাদের এখানে দেখুন সিবিআই, সেখানে সিবিআই এর লয়ার, সিবিআই এর আধিকারিকরা সেখানে প্রতিদিন শিয়ালদা কোর্টে বর্তমান রয়েছেন এবং সেখানে বিচার প্রক্রিয়া চলছে। সুতরাং সেটা তো তারা জানতেই পারবেন সেখানে কোনোভাবে কিছু সেখানে কি চলছে না চলছে। সিবিআই কতটা এগোচ্ছে সেটা নির্যাতিতার পরিবারকে তো তাদেরকে জানাতে হবে, কথা বলতে হবে, আলাপ আলোচনা, সেই জায়গাটাতেই তো ফাঁক থেকে যাচ্ছে। নির্যাতিতার পরিবার তো সেই অভিযোগ করছে। আমি আসবো আপনার কাছে, তবে দেখাবো আর্থিক দুর্নীতির তদন্ত কিন্তু পাশাপাশি চলছে এবং আপনারা জানেন যে ইতিমধ্যেই কিন্তু প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ মোট 5 জনকে সিবিআই গ্রেফতার করেছে। সন্দীপ ঘোষ এবং আশিস পান্ডে দুজনেই কিন্তু সরকারি পদে রয়েছেন। সুপ্রিম কোর্টে সিবিআই অভিযোগ জানিয়েছে যে আর্থিক দুর্নীতির ক্ষেত্রেও তারা চার্জশিট দিয়েছে, কিন্তু এই 2 কর্মী এবং আধিকারিকের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু করার জন্য রাজ্য সরকারের অনুমোদন চাওয়া হলেও কিন্তু সেটা পাওয়া যায়নি। রাজ্যের পক্ষ থেকে বক্তব্য যে সিবিআই নাকি কোনো অনুমোদনই চায়নি। তাহলে সমীরদা, এখানে প্রশ্নটা এটাই হবে, রাজ্য সরকার যে অনুমোদন দিতে চায় না অতীতে সেটা কিন্তু আমরা আগেও দেখেছি, যেখানে বারবার মুখ্য সচিবকে আদালতে ডেকে পাঠানো হয়েছে এবং কেন সরকারি আধিকারিক যাদের নাম উঠেছে কেন আইনি প্রক্রিয়া শুরু করার জন্য রাজ্য সরকার অনুমোদন দিচ্ছেন না, এই প্রশ্নের মুখে পড়তে হয়েছে। পাল্টা অবশ্যই আপনি এটা বলতে পারেন যে সিবিআই এর ক্ষেত্রে যে ফাঁকফোকর নির্যাতিতার পরিবারের সঙ্গে কমিউনিকেশনে থেকে গেছে, রাজ্যের সঙ্গেও সেটা। দেখুন, এটা প্রথমে বলি, এটা সিবিআই টিবিআই কিচ্ছু এদের হবে না, এতদিন সময় লাগার বিষয় না। দেখলেন কুলতলির ঘটনায় তো আপনি দেখলেন 62 দিনের মাথায় কিভাবে হয়ে গেল। আমরা তো চেয়েছিলাম যে 1 মাস সময় দিন, মমতা বন্দ্যোপাধ্যায় 1 মাস সময় চেয়েছিলেন, তাও কারো বিশ্বাস নেই। আমাদের প্রশাসন অত্যন্ত গর্বের সাথে দক্ষতার সাথে কাজ করছে, কিন্তু মানুষ যদি ভরসা না করে কি করবেন? গৃহযোগী ভিক পায় না, স্বাভাবিকভাবে এটা তদন্তের বিষয়, বিচারাধীন বিষয়, এই নিয়ে আমি কিছু বলবো না, কিন্তু এটা বলবো সিবিআই কলকাতা হাইকোর্ট প্রথম দিন সিবিআই তদন্তের নির্দেশ দিয়ে দিয়েছিল একেবারে নজিরবিহীন ভাবে রাজ্যের কাছে। সমীরদা বলছেন গৃহযোগী ভিক পায় না। চয়নদা, তাহলে কলকাতা হাইকোর্ট একেবারে প্রথম যেদিন হিয়ারিং ছিল সেই দিনই কিন্তু কলকাতা পুলিশের হাত থেকে তদন্ত ভারটা সিবিআই এর হাতে দিয়ে দিয়েছিল। কেন? নিশ্চয়ই কলকাতা পুলিশের কাজ উল্লেখযোগ্য ছিল না, তারা ভরসাযোগ্য ছিল না, সেই কারণেই দিতে হয়েছে। খুব স্বাভাবিক। এবং বারবার যে প্রসঙ্গটা আমরা এনেছিলাম সেখানে তথ্য প্রমাণ লোপাট, সেই তথ্য প্রমাণ লোপাটের বিষয়টা বারবার দেখা যাচ্ছে যে ঠক্কর খাচ্ছে সিবিআই। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে আমরা এখন প্রশ্ন করছি যে অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি, প্রাক্তন প্রধান বিচারপতি তিনি স্বতঃপ্রণোদিতভাবে মামলাটা তাহলে টেনে নিয়েছিলেন কেন? যদি অবজারভেশনটা যদি সঠিকভাবে করে যদি বিচার প্রক্রিয়াকে দ্রুত না করতে পারেন, ওখানে তো আমি জানি শিয়ালদা কোর্টে বিচার আসবে, সবটা ঠিক আছে, কিন্তু ওখানে বিচার প্রক্রিয়াটা কীভাবে হচ্ছে আপনারা নিজেরাও দেখেছেন। কখনো কখনো সময় মতো কাগজপত্র আনতে ভুলে যাচ্ছে, কখনো কখনো আইনজীবী সঠিক সময় হাজিরা দিচ্ছেন না, এইসব জায়গাগুলো রয়েছে। এবং যেটা অভিযোগ এখন তোলা হচ্ছে রাজ্য সরকারের বিরুদ্ধে যে সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জশিট দাখিল করতে দেওয়া হচ্ছে না, বিচারের অনুমতি দেওয়া হচ্ছে না, এইটা কি সুপ্রিম কোর্টে জানানো যাচ্ছিল না? এতদিন বাদে জানাচ্ছেন, কি করছেন ওরা? এই কেন্দ্র রাজ্য লুকোচুরি খেলবে। পরবর্তী শুনানি দিন ধার্য হয়েছে 17ই মার্চ। অবশ্যই সুপ্রিম কোর্টের শুনানির দিকে আমাদের নজর থাকবে এবং 1 মাসের মধ্যে শিয়ালদা কোর্টে বিচার প্রক্রিয়া শেষ হয় কিনা সেদিকেও আমাদের নজর থাকবে। আপাতত আলোচনার সময় শেষ। সকলকে ধন্যবাদ।